আমার কোলে বসে 2 থেকে 3 জন ছাত্রের মৃত্যু হয়। যারা খাবার খাইতেছিল একজনের মাথার এই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়ে যায় বুলেট। তো মানে ছাত্রদের রক্তে আমার গেঞ্জিটা লাল হয়ে যায়। মানে লাশ রাখার জায়গা নাই, তারা সামনে লাশ শোয়ে রেখে দিয়েছে। তো আমার এখানে হচ্ছে আমার গুলি লাগার 18 দিন আগে আমার আব্বু মারা যায়। আমার ডাক্তার বলে দিয়েছিল আমি জীবনে হাঁটতে পারবো না। পায়ের কিছু রক ছিঁড়ে যায়, মানে পায়ে যেটা লাগে ওইটা লাগে পায়ের ভিতরে ব্লাস্ট হয়ে যায় এবং পেটে একটা লাগে। পেটে লাগার কারণে 5টা নাড়ি ছিদ্র হয়ে যায়, খাদ্যনালী সহ 5টা নাড়ি ছিদ্র হয়ে যায়। আমি আবার বর্তমানে পিজি হাসপাতালে ভর্তি আছি। আমরা যখন আন্দোলনে দুপুরবেলা ছিলাম তখন অনেক ছাত্ররা ফ্লাইওভারের উপরে বসে দুপুরে লাঞ্চ করতেছিল। ওই খাবারগুলো তারা যখন খাইতেছিল দুপুরে আমি দেখছি, এটা আমার নিজের চোখে দেখা, তারা বিএনএস এর উপরে মানে বিল্ডিং এর উপরে স্নাইপার দিয়ে গুলি করে মানে যারা খাবার খাইতেছিল একজনের মাথার এই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়ে যায় বুলেট, হাতে খাবার, ওই বুলেট আবার আরেকজনের মাথায় গেল। এই যে বিষয়টা মানে এইটাই আমার মূলত এখনো মনে পড়লে এই বিষয়টা আমার সবথেকে কষ্টের বিষয়। আমার কোলে বসে 2 থেকে 3 জন ছাত্রের মৃত্যু হয়। আমার আন্দোলনে আমার একটা সাদা গেঞ্জি ছিল, তো মানে ছাত্রদের রক্তে আমার গেঞ্জিটা লাল হয়ে যায়। তো তা দেখেও আমরা মানে ভয় পাই না যে আন্দোলন থেকে পালিয়ে যাব বা গুলি লাগতেছে সরে যাব, এরকম আমাদের ফিল হয় না। তো আমাদের একটাই ফিল হয়েছে যে না, আমার একটা ভাই মারা গেছে, আমরা মারা যেতে সমস্যা কি? তারাও তো কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো হাজবেন্ড, তারা মারা যেতে পারলে আমি কি দোষ করছি? আমি মারা যাবো, সমস্যা কি? তারা দেশের জন্য জীবন দেবে, আমরা কেন বসে থাকবো? আমরাও দেশের জন্য জীবন দেবো। আমার যখন গুলিটা লাগছে আয়সা, তো আমাকে 3 থেকে 4 জনে আয়সা ধরছে এবং বাকি যারা ছিল তারা কেউ পিছনে যায় না, তারা সবাই সামনের দিকে আরো দৌড় দিয়ে চলে গেছে। ফ্যামিলি থেকে আমার ভাই আমাকে একমাত্র মানে আমার মেজো ভাই, সে আন্দোলনে গেছে এবং আমাকে বাসায় রেখে গেছে। সে বলছে তুই বাসা থেকে বের হবি না, বের হইলে বাইরে অনেক গোলাগুলি হতিস, তুই বাসা থেকে বেরই হবে না। সে আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে, আমি বাসা থেকে বের হবো না। তো বলার পরেই আমি বের হয়ে গেছি। পরে ওখানে একটা হাসপাতাল আছে উত্তরাতে, কুয়েত মিত্রি হাসপাতাল, মানে লাশ রাখার জায়গা নাই, তারা সামনে লাশ শোয়ে রেখে দিয়েছে। আহত হওয়ার পরে আমার একটানা 13 দিন আইসিইউতে ছিলাম, 14-15 দিন না খাওয়া ছিলাম, মানে এক ফোঁটা পানিও খেতে পারি। আমি যখন মানে আইসিইউতে যখন ছিলাম প্রথম অবস্থায়, আমার যখন একটু পানি চাইতাম তারা বলতো যে না পানি দেওয়া যাবে না। আমার ভাই যখন আমাকে দেখতে যাইতো তখন যে বলতাম ভাই একটু পানি দাও, মানে ভাইয়ের তো দিতে চাইতো কিন্তু পারতো না। আসলে এইভাবেই গেছে সব। যে বুলেটগুলো ছিল ওখানে আপনার প্রতিদিন মানে গর্ত ছিল, তো মানে ব্লাস্ট হয়ে গেছে, তারপর গর্ত ছিল, ওটা আপনার গস কাপড় দিয়ে প্রতিদিন ওয়াশ করতো। তো তখন মনে হতো যে না মানে আসলে এর থেকে একদিনে মারা যাওয়াটাই ভালো ছিল, এতটা মানে যন্ত্রণা হতো। শরীরের ভিতরে মানে বুলেটের যে জায়গাগুলো ওগুলো গস কাপড় দিয়ে ভালো মতো দিয়ে ওয়াশ করতো। এই সময় মানে আমার আশেপাশে যারা ছিল তারাই মানে দেখতে পারতো না। প্রথমত যে হাসপাতালে নেওয়া হয়েছিল ওখানে ওরকম চিকিৎসা ছিল না, আমাকে সাথে সাথে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। ওখানে যে ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান, আসলে তাকে মানুষ বললে ভুল হবে, সে আসলে আমার দৃষ্টিতে সে একজন ফেরেশতা। কারণ আমাকে কোনো হাসপাতাল, আমার যে মানে সিচুয়েশন ছিল তখন সেই অবস্থায়, আমার অপারেশন করার পরে ডাক্তার বলছে, আমার অপারেশন শুরু হয় রাত্র 12টা এবং শেষ হয় সকাল 5:30টায়, প্রথম অপারেশন। তখন স্যার বলছে অপারেশন করে দিচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। তো আমার এখানে হচ্ছে আমার গুলি লাগার 18 দিন আগে আমার আব্বু মারা যায়। তো এই কথাটা শোনার পরেই স্যারের ভিতরে মানে একটা আবেগ কাজ করে। তো এরপর থেকেই মানে স্যার মানে আমাদের মানে আমার যে বাবা নাই, স্যার মানে আমাদের বাবার হিসেবে দায়িত্ব নিয়েছে। মানে স্যার বলছে সঠিক চিকিৎসা পাওয়ার পরে 100 জনের ভিতরে 2 থেকে 3 জন রোগী বাঁচে। আমার ডাক্তার বলে দিয়েছিল আমি জীবনে হাঁটতে পারবো না। তো আমি যখন হাঁটতে পারি, ডাক্তাররা মানে আমার যে ব্রিগেডিয়ার স্যার, তারপর আমার যারা অপারেশন করছে কর্নেল জেনারেল আপনার সাব্বির স্যার এবং ওখানে আরো যারা বড় বড় স্যাররা ছিল, ওখানে সেনাবাহিনীরাই আমার মূলত মেইন অপারেশনগুলো করছে। তো আসলে তারা দেখে মানে তারা নিজেরা আসলে নিজেদেরকে বিশ্বাস করাতে পারছে না যে আমি হাঁটতে পারতেছি। মানে তারা এক পর্যায়ে আমাকে এসে জড়াই ধরছে। পড়াশোনার পাশাপাশি কিছু ইনকাম সোর্স, বা যেহেতু আমার মধ্যবিত্ত পরিবার, এই কারণে আমার আব্বু সৌদিতে ছিল, আমার আব্বু লোন করে গেছিল, এই লোনটাও এখন পর্যন্ত শোধ হয়নি। আমার এখনো পায়ের ভিতরে প্লেট আছে, এই যে পায়ে যে বুলেটটা ব্লাস্ট হয়ে গেছে ওইটার কিছু অংশ আছে। এই কারণে ডাক্তার বলছে হয়তো বা অপারেশন করতে পারে অথবা বাইরে রেফার করতে পারে। এখন এই কারণে মানে হাসপাতালেই থাকা পড়তেছে। আমি প্রায় পিজি হাসপাতালে আছি প্রায় 2 মাসের মতো। চিকিৎসাটা দেয়া, যেহেতু আমরা আন্দোলনে গেছি, আমাদের একটা ইনজিউর্ড হয়েছে, এটা অবশ্যই আমাদের অধিকার, আমাদের চিকিৎসা দিতে হবে। তো আমাকেও যদি চিকিৎসা না দিত আমি আন্দোলনে যেতাম, এটাই স্বাভাবিক আমার দিক থেকে বলতেছি। কারণ আমার শরীরের ব্যথা এটা তো আমিই বুঝি, ডক্টর তো বুঝি না। ফেসিস্ট দোসর যারা আবার এরকম ক্ষমতায় আসতে চায় বা আসার জন্য চিন্তা ভাবনা করতেছে, তাদের উদ্দেশ্যে একটা কথা যে আসলে দেখেন আমাদের কিন্তু পা একটা গেছে বা আমাদের শরীরের একটা অঙ্গ গেছে, বাকি কিন্তু আরেকটা অঙ্গ এখনো আছে। আমরা কিন্তু আসলে রাস্তায় নামছিলাম জীবন দেওয়ার জন্যই, তো আমরা জীবন দেব ইনশাল্লাহ। তো যারা এইরকম চিন্তা ভাবনা করতেছে যে না আমরা এরকম আবার দালালি করব, চাঁদাবাজি করব, খুন ঘুম করব, মানুষ হত্যা করব, আসলে তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে আপনারা এই চিন্তাধারাটা চেঞ্জ করেন। আসলে এটা আপনারা চিন্তা করলে এটা আপনাদের বোকামি হবে। যারা প্রকৃত জুলাই যোদ্ধা তারা তো কখনো চাঁদাবাজিও করে না, কখনো
দালালিও করে না, কখনো গুম খুন এর ভিতরেও নাই। তো আমাদের নামটা কেন থাকবে? আমরা জুলাই যোদ্ধা, আমরা না করি কোনো রাজনীতি, না করি কোনো সংগঠনের সাথে জড়িত আছি, আমাদের একটাই পরিচয়, আমরা জুলাই যোদ্ধা।